দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বান্দরবান থেকে সহকর্মী নিবিড় সাহা, কক্সবাজার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব এবং সুনামগঞ্জ থেকে আছেন আমাদের আরেক সহকর্মী আমির মাহবুব। আমরা প্রথমেই বান্দরবানে যেতে চাই নিবিড় সাহার কাছে। নিবিড়, বান্দরবানের 7টি উপজেলার মানুষ এখন পানিবন্দী, 6,000-এর বেশি মানুষ পানিবন্দী আছে। এছাড়া আর কি কি তথ্য আছে আপনার কাছে? দুর্ভোগ কেমন দেখছেন জানাবেন আমাদের। আরিফ, এখন আমি আছি বান্দরবান সদর উপজেলার রেইসা গোয়ালিয়া সড়কে, এবং এই যে এই এলাকার যে পুরাতন বিগফিল্ড এলাকায়, এই এলাকার চিত্র যদি একটু আপনাকে দেখাই, যে এই যে আমি এখন একটি পাকা সড়কের ওপর দাঁড়িয়ে আছি। যদিও এখন বন্যার পানি কিন্তু এই সড়কটির ওপর উঠে গেছে, এবং আমি যে প্রান্তে আছি এই প্রান্ত থেকে আর এক প্রান্তে কিন্তু আসলে দুঃখীপাড়া, রোয়াজাপাড়া, রত্নপুর সহ আরও 5টি গ্রাম রয়েছে। অর্থাৎ এই যে 5টি গ্রামের যে যোগাযোগের একমাত্র পথ এই রাস্তাটি, এটি কিন্তু এখন প্রায় কোমর সমান পানিতে ডুবে আছে। অর্থাৎ যাতায়াত ব্যবস্থা কিন্তু এক প্রকার বলা যায় যে ভেঙে পড়েছে সদর উপজেলার সাথে এই কয়েকটি গ্রামের। এবং জানিয়ে রাখি যে দুপুরের দিক থেকে কিন্তু বৃষ্টি কিছুটা এখনো ঝিরিঝিরি। এর আগে আমরা দেখেছি যে সকাল 11টার পর থেকে আবারও কিন্তু মুষলধারে প্রায় 2:30 থেকে 3টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এবং পুরো বান্দরবনের কথা যদি বলতে চাই, যে এই বন্যার পানিতে প্লাবিত হয়েছে, এবং গতকাল যে পরিমাণ বন্যার পানি আমরা লক্ষ্য করেছি, আজকে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু সেই পানি কিছুটা কমে যায়। তবে স্থানীয় এবং বানভাসীদের সাথে আমি কথা বলেছি সকাল থেকে বিভিন্ন এলাকায়, তারা কিন্তু বেশ কিছু সমস্যার কথা বলেছে। তারা কিন্তু বলেছে যে এই যে বিশুদ্ধ পানির কিংবা সুপেয় পানির যে সংকট, সেই সংকটের মধ্যে কিন্তু তারা রয়েছেন। পাশাপাশি যারা এই যে বানের জলের ভেতরে দিয়ে যারা চলাচল করছেন, তাদের কিন্তু আসলে বিভিন্ন পানিবাহিত রোগের সম্মুখীন তারা হচ্ছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু আসলে আজকে তেমন বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু বানের পানি কিছুটা কমলেও কিন্তু এখনো দুর্ভোগ শেষ হয়নি এই বান্দরবানবাসীর। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। আরিফ, ধন্যবাদ নিবিড়। আমরা একটু কক্সবাজারে যাব। মুহিব, 5 দিন পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে কক্সবাজারে। এছাড়া রামু এবং সদরে পানি কমে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতি, তবে চকরিয়া এবং পেকুয়ায় বন্যার দুর্ভোগ এখনো মানুষের। সেখানকার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আরিফ, আমি এই মুহূর্তে আছি চকরিয়ায়। আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন পানি নেমে যাচ্ছে, এবং বৃষ্টি থামায় এই এলাকার মানুষজন কিন্তু বের হতে শুরু করেছেন। যারা অনেকে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, আবার অনেকে নিরাপদ স্থানে সরে গিয়েছিলেন। আমি হয়তো আপনাকে একটু দেখাতে চাই, এই এলাকাটিতে পানি কমতে শুরু করেছে, এবং মানুষ নৌকা যুগের পাশাপাশি পায়ে হেঁটে যে সমস্ত সড়ক আসলে তলিয়ে গিয়েছিল, সেখান থেকে মানুষ বাড়িঘরে বের হচ্ছে। আবার অনেকেই আসলে যে সমস্ত এলাকায় পানিবন্দী অবস্থায় রয়েছে মানুষ, সেখানকার মানুষজনকে তারা ত্রাণ সামগ্রী থেকে শুরু করে সহায়তা করার জন্য যাচ্ছে। জেলা প্রশাসক যে তথ্য জানিয়েছেন, 2 লক্ষাধিক মানুষ সকাল থেকে পানিবন্দী অবস্থায় ছিল। তাদেরকে শুকনো খাবারের পাশাপাশি অন্যান্য যেই সহযোগিতা, সেটা তারা দেওয়ার চেষ্টা করেছেন, এবং জেলা পুলিশের পক্ষ থেকেও ত্রাণ সহায়তা অব্যাহত রাখা হয়েছে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরীর মানুষের। বিশেষ করে যে আশ্রয় কেন্দ্রগুলোতে পানিবন্দী অবস্থায় মানুষ ছিলেন, তাদেরকে উদ্ধার করে নিরাপদে অন্য জায়গায় স্থানান্তরের কথা আমরা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি। এখনকার যে পরিস্থিতি, সেটি হচ্ছে পানি নামছে, এবং যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে এখানকার পানি নেমে যাওয়ার কথাই আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে মাতামুহুরী নদীর পানি নেমে যাওয়ার পরপরই কিন্তু আসলে এখানকার মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। তবে কিছু কিছু মানুষ রয়েছে যারা আসলে যাদের বাড়িঘর পুরোপুরি তলিয়ে ছিল, তাদের আসবাবপত্র থেকে শুরু করে ওই বাড়িঘরের আসলে সবকিছু তছনছ হয়ে গেছে, সেই তথ্য আমাদেরকে তারা জানিয়েছিলেন। এবং আমরা দেখেছি পেকুয়া এবং উজানটিয়া সহ বিভিন্ন এলাকায় মাতামুহুরীর 7টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা কিন্তু পানিবন্দী অবস্থায় ছিল। কিছুক্ষণ আগেও আমরা পেকুয়ায় ছিলাম,
সেখানকার যে শিলখালী অবস্থা, শিলখালী ইউনিয়ন রয়েছে, সেখানকারও প্রায় 10,000-এর বেশি পরিবার পানিবন্দী অবস্থায় এখনো রয়েছে। তাদের থাকার যেমন জায়গা নেই, তেমনি হচ্ছে খাবার দাবার থেকে শুরু করে সবকিছুর সংকট সেখানে রয়েছে। চকরিয়ার বড়ইতলি বা পহরছান্দা এলাকা, যেই এলাকাগুলো গেল কয়েকদিন ধরে পানিবন্দী অবস্থায় ছিল, সেখানকার মানুষের মধ্যে আসলে হাহাকার উঠেছে। তাদের বসত বাড়ির সবকিছু তলিয়ে যাওয়ায় তছনছ অবস্থায় রয়েছে। একেবারে খাবার বা পানির সংকটের জন্য যেভাবে আসলে তাদের মধ্যে হাহাকার চলছে, তেমনি হচ্ছে পানি নেমে যাওয়ার পরে যে বিভীষিকা তারা দেখছেন, তাদের সেই চিরচেনা ঘরবাড়ি আসলে আগের মতো নেই। আরিফ, এই ছিল পানিবন্দী মানুষের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ মুহিব। এবার একটু সুনামগঞ্জে যেতে চাই। আমির, আপনি জানাবেন জগন্নাথপুর সহ বিভিন্ন এলাকা প্লাবিত রয়েছে, উজানের ঢল এখন অব্যাহত আছে কিনা এবং মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। আরিফ, দেখুন, আমি যদি বলি যে গতকালকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার যে কুশিয়ারা নদী আছে, সেই কুশিয়ারা নদীর পানির চাপে আসলে একটি সড়ক ভেঙে প্রায় 10টি গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। পুরো সড়কটি একদম ভেঙে গেছে। পানির চাপে ভেঙে যাওয়ার ফলে কিন্তু ওখানকার বাসিন্দা যারা আছেন তারা দুর্ভোগে পড়েছেন। যান চলাচল একদম পুরোপুরি বন্ধ রয়েছে। আর আপনাকে যদি জানাই যে উজানের ঢলে এই মুহূর্তে সুনামগঞ্জে বৃষ্টিপাত না থাকলেও ধারণা করা হচ্ছে ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হচ্ছে, কারণ সকাল থেকে কিন্তু ক্রমাগত পানি বৃদ্ধি পাচ্ছে। আমি যদি বলি যে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী আছেন সুনামগঞ্জের ইমদাদুল হক, তিনি যেটি জানিয়েছেন যে সুনামগঞ্জের চাথক উপজেলার যে খাসিয়ামারা নদীটি রয়েছে, সেই নদীর পানি ডেঞ্জার লেভেলে আছে, অর্থাৎ বিপদসীমার 0 লেভেল দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এই মুহূর্তে। একই সাথে সুরমা নদীর পানি বিপদসীমার 34 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি হচ্ছে 16 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে গতকালকে থেকে আজকে পর্যন্ত। এবং সুনামগঞ্জে তেমন বৃষ্টিপাত না থাকলেও ধারণা করা হচ্ছে ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের ফলেই কিন্তু সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের সুরমা নদী সহ অন্যান্য যে নদীগুলো আছে সবগুলো নদীর পানি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর এই বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই কিন্তু সুনামগঞ্জে নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো নতুন করে প্লাবিত হওয়ার একটি সংখ্যা তৈরি হচ্ছে। আর এই প্লাবিত হওয়ার সাথে সাথেই বলা চলে যে আসলে সুরমা নদীর পানি যদি বিপদসীমা অতিক্রম করে তখনই সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হবে। তবে কুশিয়ারা নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার 14 সেন্টিমিটার নিচ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো কুশিয়ারার পানি সরাসরি হবিগঞ্জ হয়ে কিশোরগঞ্জ দিয়ে প্রবাহিত হয় গিয়ে, আর সুরমার যে পানিটা আছে সেই সুরমা নদীর পানি সরাসরি সুনামগঞ্জের যে সকল হাওর আছে সেই হাওরে গিয়ে পানির চাপটা পড়ে। একই সাথে জাদুকাটা, রক্তি, বৌলাই এবং পাটলাই নদীতে পানি বৃদ্ধি পেলে সাথে সাথে হাওর অঞ্চলে পানি বৃদ্ধি পাবে। তবে হাওরগুলো এই মুহূর্তে পরিপূর্ণ রয়েছে। যেভাবে পানি বৃদ্ধি অব্যাহত আছে সেটি অব্যাহত থাকলে ধারণা করা হচ্ছে সুনামগঞ্জে খুব দ্রুতই স্বল্পমেয়াদী বন্যার মুখোমুখি হতে পারে, এমনটি আশঙ্কা প্রকাশ করছে পানি উন্নয়ন বোর্ড। আরিফ, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। ধন্যবাদ আমির।